আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি অনেক বেশি ভালো আছি। মূলত গল্প শুরু করার আগে কিছু কথা বলে নিই। সেটা হলো রিসেন্টলি আমার রেড রোজ গল্পটা শেষ হয়েছে। আগের গল্পটাতে তোমরা অনেক বেশি ভালোবাসা দেখিয়েছো, আমি এতটাও আশা করি নাই। যাই হোক, সেটার পরে এখন আমি নতুন একটি স্টোরি শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে গ্যাংস্টার প্যারাডাইস। আগেই বলে রাখি, এটা মূলত একটা ফেসবুকের স্টোরি। গল্পটা দেখলেই তোমরা বুঝতে পারবা স্টোরিটার নাম কি। এখন আমি বলতেছি না, বাট বুঝতে পারবা। আমি অবশ্য লাস্ট পার্টের মধ্যে মেনশন করে দেব স্টোরি নাম প্লাস রাইটার নেম, সবকিছু মেনশন করে দিব। ইভেন যে রাইটার আপু আছে ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার থেকে পারমিশনও আমি নিয়েছি। পরে দেখা যায় গিয়ে অনেক ঝামেলা হয়, তার জন্য আগেই নিয়ে নিচ্ছি। এটা ভালো না? যাই হোক, নতুন রূপে জাংকুককে আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। আমি তো পুরো ফিদা হয়ে গেছি যখন ভয়েস দেই, এডিট করি। আমি তো জাংকুকের উপর জাস্ট ফিদা হয়ে যাই। প্রথম দিকে সবকিছু মূলত ফোর্স করেই হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, স্টোরি নিয়ে আর বেশি কিছু বলবো না। আশা করতেছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করবা, কারণ লাইক আর কমেন্টের মাধ্যমে আমি অনেক বেশি ইন্সপায়ার হই পরের পার্টটা আরো বেশি সুন্দর করে এডিট করার জন্য। এন্ড এট দ্য লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না। ভিউজ তুলনায় সাবস্ক্রাইবার দেখো, এটা কিন্তু আসলে অনেক কষ্টের। আগের 90,000 চ্যানেলটা হারাইয়া আমি আসলে অনেকটাই ভেঙে পড়ছিলাম। এরপর সিদ্ধান্ত নেই নতুন একটা খোলার, এন্ড আমি এটা খুলি। এটাতে ভালো রেসপন্স আসছে, কিন্তু সাবস্ক্রাইবার পারতেছে না। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবা, এন্ড কমেন্টের উপর নির্ভর করে আমি সেকেন্ড পার্ট দিব কি দিব না। যদি দেখি ওরকম রেসপন্স নাই, তাহলে আমি আগেই বলতেছি আমি সেকেন্ড পার্ট দিব না, কারণ আমি বর্তমানে অনেক বেশি বিজি লাইফ লিড করতেছি। তারপরেও মনে করো সবকিছুর পরেও আমি ভিডিওর পিছনে টাইম দিতেছি। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি তোমরা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব না করো, তাহলে তো আমার কোনো লাভ নাই, তাই না? আর যদি দেখি না তোমরা লাইকও করতেছো, কমেন্টও করতেছো আর সাবস্ক্রাইবও করতেছো, তাহলে ঠিক আছে, আমার যত কষ্ট হোক আমি ভিডিও দিব, নো প্রবলেম। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি। ভিডিওটা সবটুকু দেখবা, এন্ড কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, এন্ড পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায়। ঠিক আছে? থ্যাংক ইউ। As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. Been spending most of their lives living in the gangster's paradise. Been spending most of their lives living in the gangster's paradise. Keep spending most of our lives living in the gangster's paradise. Keep spending most of our lives living in. দৃষ্টিসীমার শেষ প্রান্তে কুয়াশার মতো ঝাপসা এক ঘন জঙ্গল। শীতল বাতাস বইছে নিঃশব্দে, অথচ লোকটার উত্তেজিত শরীর ঘামে ভিজে যাচ্ছে। এরকম ঘুমট নিস্তব্ধতায় স্পষ্ট শোনা যাচ্ছে লোকটার ভারী টান টান নিঃশ্বাস। হঠাৎই সামনে একটি গাড়ি দেখতে পায়। লোকটির অন্তরে জেগে উঠলো এক টুকরো আশার আলো। এরপর গাড়ির সামনে গিয়ে হাঁটুতে ভর দিয়ে থেমে পড়লো সে। হঠাৎই নির্জনতা ভেঙে চারপাশ আলোকিত হয়ে ওঠে। ঘন জঙ্গল ফুঁড়ে বেরিয়ে আসে সারি সারি কালো মার্সিডিজ, শুধু সামনের গাড়ির হেডলাইট অফ। ঠিক তখনই হঠাৎ সামনের গাড়ির হেডলাইটটাও জ্বলে উঠলো। আলোর সেই বিস্ফোরণে উদ্ভাসিত হয়ে ওঠে এক মানব ছায়া, যে কিনা বসে আছে ফ্রন্টিং লর্ড চেয়ারে গাড়ির সামনে, যার মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে মোড়া আছে। দুই হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। তার লম্বা চুলগুলো সামনে ঝুলে পড়েছে, যার ফলে ঘাট থেকে সরে যাওয়া কানের নিচে ফুটে উঠেছে 7 আকৃতির ট্যাটু। প্রতিটা কানে 3টি করে ফটো। হাতের পিঠে আঁকা আছে এক ভয়ঙ্কর আকৃতির ট্যাটু। অন্য হাতে ডগা থেকে বাহু পর্যন্ত গুটি গুটি করে লেখা আছে ইতালিয়ান ভাষায় কিছু একটা। ঘুমোটেই পরিবেশ কেঁপে উঠল এক অট্টহাসিতে। লোকটার ভিতরের জন্য থরথর করে কাঁপছে। এক মুহূর্তে কালো সারি সারি মার্সিডিজ গাড়ি থেকে বেরিয়ে এলো কালো পোশাক পরা গার্ডেরা, যাদের হাতে আছে ভারী বিদেশি অস্ত্র। সামনের গাড়ি থেকে দুজন শক্তপোক্ত পুরুষ বেরিয়ে এলো, এসে দাঁড়ালো ফ্রন্টিং লঞ্চ চেয়ারের দুপাশে। একজন দেখতে শ্যামলা আকৃতির, অন্যজন ধবধবে সাদা। ফ্রন্টিং লঞ্চ চেয়ারে ঝুঁকে থাকা কালো পোশাকে মোড়ানো সে মানবটি ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ সুগভীর, সে দৃষ্টিতে যেন আগুনের শিখা। লোকটা শরীর কাঁপছে। ঠিক তখনই একযোগে সব গার্ডেরা মেশিন গান লোড করে। সেই যান্ত্রিক শব্দে এক মুহূর্তে লোকটা ধপ করে মাটিতে বসে পড়লো, হাউমাউ করে কান্না শুরু করে। ওয়েলকাম টু মাই প্যারাডাইস।
এরকম রুক্ষ আর কর্কশ কণ্ঠস্বর শুনে লোকটা ধীরে ধীরে চোখ তুলে তাকায়। সেই কালো পোশাক পরিহিত লোকটা চুলগুলো পেছনে ঠেলে দেয়। সিল্কের মতো মসৃণ ঘন কালো চুল সিথি বরাবর দুই ভাগ হয়ে আছে, কিছু চুল যেন অনিচ্ছাকৃত ভাবে চোখের উপর পড়ে আছে। চেহারাটাতে ক্লিন শেপ আর এতটাই ফর্সা যে তীক্ষ্ণ গালের মধ্যে ফুটে উঠেছে তীরের ফলার মতো কাটা দাগ। হঠাৎই সে ইশারা করে দুইজন গার্ড এসে মাটিতে লুটিয়ে থাকা লোকটাকে টেনে তুলে দাঁড় করায়। কে কে আপনি? আমি কি ক্ষতি করেছি? আমার মেয়ের বিয়ে কাল, দয়া করে আমাকে ছেড়ে দিন। এ কথা শুনে লোকটা অট্ট হাসি দেয়। গাছগুলোর ধাক্কা খেয়ে হাসির প্রতিধ্বনি আবারও ফিরে আসে। জানতে চাস আমি কি? লেতো মোটে ইটালিয়ানো ভাষায় যার অর্থ হচ্ছে তোর মৃত্যু। লোকটা কিন্তু বুঝতে পারে না কথা। অতিরিক্ত ফর্সা লোকটা বিষাক্ত অ্যাসিড ঢেলে দেয় লোকটার হাতে। লোকটি চিৎকার করে ওঠে, তা দেখে শ্যামলা লোকটা গিয়ে আগ বাড়িয়ে পেছন থেকে মুখ চেপে ধরে। অ্যাসিডের প্রতিক্রিয়ায় লোকটির হাত থেকে মাংস খুলে খুলে পড়ছে। মানবটি ইশারা করতে একটা লোক এসে একটানে ঘাড় থেকে মুন্ডু আলাদা করে দিল। নিমেষে দেহ থেকে পরাণ পাখি উড়াল দিল। খুব সুন্দর ভাবে প্যাকেট করে লাশটা পাঠিয়ে দেওয়া হোক। বস, সকাল 6টায় আমাদের ফ্লাইট আছে, বাকি কাজগুলো এখানকার লোকেরা সামলে নেবে। না, এবার নিজের হাতেই সবকটাকে শেষ করেই যাব। কেউ আর প্রতি উত্তরে কিছু বলল না। ফর্সা ছেলেটি ড্রাইভিং সিটে বসে পড়লো আর শ্যামলা ছেলেটি পেছনে বসলো। এরপর তাদের গাড়ি স্টার্টে যাত্রা শুরু করে লোকালয়ের উদ্দেশ্যে। ভুবন আলো করে সূর্যের আলো ফুটলেও সূর্য যেন মেঘের আড়ালে চাপা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। এক টানা 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, এখনো থামার কোনো লক্ষ্যমাত্রা দেখা যাচ্ছে না। সুগা একজন ইটালিয়ান নাগরিক, 6 ফিট 1 ইঞ্চি সুগা বর্তমান যুগে মেয়েদের ক্রাশ। বলিষ্ঠ দেহের সাথে দেখতেও বেশ আকর্ষণীয়। 32 বছরের সুগা এখনো দেখতে তগড়া যুবকের মতো সিমসাম। আগে সে আন্ডারগ্রাউন্ডে ড্রাগ ডিলার ছিল। সুগার শুটিং স্কিল দুর্দান্ত, সেই সাথে খুবই সূক্ষ্ম বুদ্ধিমত্তার অধিকারী। সে 8 বছরের কালো ব্যবসার সাথে আড়ালে জড়িয়ে আছে, কিন্তু তার নামে কোনো পুলিশ ফাইল নেই। মানুষ মারার হাতও তার খুবই চালু। খুব সুন্দরভাবে গড়ে উঠেছিল কালো ব্যবসার সাম্রাজ্য। তবে এখন আর সেটা আড়ালে নেই, সবার সামনে স্মাগলিং করে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না, কারণ তার মাথার উপর আছে শক্ত একটা হাত। মালিক থেকে বিয়ে হলো তার লাভের কোনো কমতি নেই। যে হোক, যে কিনা তামিলনাড়ুর নাগরিক। দেখতে একটু শ্যামলা আকৃতির, ওপর থেকে চেহারাটা যতটা ভোলাভালা লাগে, ভেতর থেকে ততটাই নৃশংসতায় ভরা। তার খুনের প্রত্যেকটা বর্ণনা সাধারণ মানুষের ঘাম ছোটাতে ব্যস্ত। অতি নৃশংসভাবে মানুষকে খুন করেছে সে। তবে এখনো 5 বছর যাবৎ রয়্যাল বডিগার্ড হিসেবে নিযুক্ত আছে তার বস জিওন জাংকুকের আন্ডারে। বৃষ্টির পানির কারণে অনেক গাড়ি আটকে আছে সড়কে, তাই তারা মেন রোড ব্যবহার না করে গুগল ম্যাপের সাহায্যে বাইপাস রোডে টার্ন নেয়। এলাকায় ঢুকতে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। হঠাৎ গাড়ি থেকে নামতে হবে, এটা শুনে জাংকুকের মস্তিষ্কটা ফিরে এলো পৈশাচিক আত্মায়। জাংকুককে সংক্ষেপে জেকে বলা হয়। ফ্রন্ট মিররে জাংকুকের ক্ষিপ্ত চেহারা দেখে কিছু ভরকে যায় সুগা। বস, এক্ষুনি গাড়ি চলে আসবে, আমি কল দিয়েছি। তপ্ত শ্বাস ফেলে ঘড়ির দিকে তাকায় জাংকুক। কপালের মধ্যখানে বিরক্তিকর ভাঁজিয়ে রেখে হাতে আপনি কিছু ঘাটতে শুরু করে। জিওপ এদিক ওদিক তাকিয়ে আছে। হঠাৎই তার চোখ আটকায় দূরে দাঁড়িয়ে ভিজতে থাকা এক রমণীর ওপরে। চোখ বড় বড় হয়ে যায় তার। এ কি লাল চুল? তার মানে তো ভূত! বলে চিৎকার করে উঠলো জেহপ। সুগা জেহপের কথায় বাড়ির দিকে তাকায়। বাংলাদেশি মেয়েদেরও লাল চুল হয়? জাংকুকও চাপ থেকে মাথা তুলে ওদের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। জেহপ মেয়েটিকে ডাকলো। কলাপাতা রঙের কামিজ পরিহিত 19-এর এক নারী। প্রথম সকালে চিরচিত্তে নির্বিঘ্নে বৃষ্টি বিলাস করছে। মেয়েটি পেছন ঘুরে দেখলো একটি দামি গাড়ি, উইন্ডো মিরর নামানো। একটা লোক তাকে ডাকছে। আশেপাশে ভালো করে তাকাইতে অজানা ভয়ে ভিতরে চেপে বসলো। পরবর্তীতে আবার ভাবলো বৃষ্টির দিনে হয়তো বিপদে পড়েছে। এই ধীর পায়ে গাড়ির সামনে চলে যায়। জি ভাইয়া, কিছু বলবেন আমায়? মেয়েটির মুখে স্পষ্ট বাংলা ভাষা শুনে সুগা অবাক হয়ে যায়। এরপর জাংকুক ক্যাব থেকে মাথা তুলে মেয়েটার দিকে তাকায়। তাকে দেখতে সাধারণ মেয়েদের মতো না, মাথার চুলগুলো লাল, বৃষ্টিতে ভিজে যুবযুব হয়ে গেছে। দুধে আলতা গরমের সাথে কালা পাতা কালারের জামা পরেছে সে। মেয়েটিকে দেখি তার কপালের ভাঁজ দুটো ক্ষণিকের জন্য বিলীন হয়ে যায়, তবুও সে গম্ভীর হয়ে আছে। এ কি, এত সকালে ভিজছো কেন তুমি? সর্দি লেগে যাবে তো। আমার চাচি এখনো ঘুমে, সেই সুযোগে আমি পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো মানে? আমাকে তো বের হতে দেয় না, কিন্তু বৃষ্টি তো আমার খুব পছন্দের, তাই লুকিয়ে আসতে হলো। এই মেয়ে, তুমি কি হ্যারাসমেন্টের শিকার? বের হতে দেয় না মানে কি? নাম কি তোমার? না না ভাইয়া, তেমন কিছু না, আর আমার নাম হচ্ছে কিম তেইয়ং। হঠাৎই সুগার কাশি শুরু হয়। এই ভাইয়াকে পানি দেন। কি পানি নেই আপনাদের কাছে? দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই বলে তে ভেতরে চলে যায়। জাংকুক তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর এক বোতল পানি নিয়ে সে ফিরে আসে। সুগা পানি খেয়ে সাহায্যের বিনিময় হিসেবে মানিব্যাগ থেকে 1000 টাকা নোট বের করে দেয়। মেয়েটার চেহারা রং বদলে যায়। সে পানির বোতল না নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর একটা গার্ড নতুন গাড়ি নিয়ে হাজির। ওরা সবাই গাড়িতে উঠে পড়লো। সুগা রীতিমতো গাড়ি চালাতে শুরু করছে।
আমাদের ঘুমের সুযোগ নিয়ে নষ্টমি করতে গেছিলে সকাল সকাল, তাই না? বলে আরেকটা থাপ্পড় বসালো ইয়ঞ্জুন। এবার ছিটকে গিয়ে ফ্লোরের উপর পড়লো জিমিন। তে চাচাতো বোন সোফায় বসে মিটি মিটি হাসতে লাগলো। চাচাতো ভাই কাই হামি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইয়ঞ্জুন তের চুলের মুঠি ধরে টেনে তুললো। এদিকে সুবিন এসে ছাড়িয়ে নেয় তাকে। এ কি মারছো কেন? সকাল সকাল অশান্তি না করলে তোমার দিন শুরু হয় না, তাই না? তোমার ভাগ্নি নষ্টামি করতে গিয়েছিল, নিজের ভাগ্নিকে জিজ্ঞাসা করো না সকাল সকাল কেন গোসল করেছে, কোন নাগরের জন্য ফ্রিজ থেকে পানি নিয়ে গেছে। সুবিন হতভম্ব হয়ে গেছে। এদিকে তি লজ্জায় ডুকরে কেঁদে উঠলো। হঠাৎই অনেকগুলো গাড়ির হর্নের শব্দ শোনা যায়। ইয়ঞ্জুন বড় বড় চোখ করে তাকাতে দৌড়ে ভেতরে চলে গেল। এরপর কাই গিয়ে দরজা খুলে দেয়। গেটের কাছে গিয়ে দেখে সেখানে 5টা বড় বড় মার্সিডিজ কার দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতর থেকে কালো পোশাক পরিহিত দলে দলে লোক বেরিয়ে আসে, সকলের হাতে অস্ত্র। গাড়িটা বের হয়ে দুপাশে সারি হয়ে দাঁড়ালো। মাঝখান দিয়ে জাংকুকের জন্য রাস্তা করে দেয়। জাংকুক বেরিয়ে আসে। পা থেকে মাথা অব্দি কালো পোশাকে আবৃত। বুকের সামনে কালো শার্টের 2টা বোতাম খোলা, সোজা সে বাড়ির ভিতরে ঢুকে যায়। কে আপনি? আই অ্যাম এ গ্যাংস্টার। মধ্যরাতে অমাবস্যার ন্যায় আধার নেমে এসেছে এই বাড়িতে। ইয়ঞ্জুন জিমিনকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। যুবতুবু হয়ে কাঁপছে সে। কাইকে পিঠমোড়া ভান দিয়ে মেঝেতে ফেলে রাখা হয়েছে। পিঠের উপর পা দিয়ে মাথার উপর গান পয়েন্ট করে রেখেছে একটা গার্ড। এদিকে তি রক্তাক্ত মুখশ্রীতে ভেজে চোখে আড়াল থেকে সবটা দেখছে। চোখের পাতা কাঁপছে তার। সম্পূর্ণ ড্রয়িং রুম দখলে নিয়েছে কালো পোশাক বেশধারী গার্ডরা, সকলের হাতে কালো বিদেশি অস্ত্র। জাঙ্কুক সোফার উপরে পায়ে পা তুলে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে সুগার। যে হোক, আমাদের কিভাবে বন্দি করে কেন রেখেছেন? কি চাই আপনাদের? ভালোই ভালোই ছেড়ে দেন বলছি, না হলে পুলিশ ডাকবো এক্ষুনি। একথা শুনে জাঙ্কুক কট্ট হাসিতে কেঁপে উঠলো। আপনারা কে আমি জানি না, কিন্তু আমাদের এভাবে বন্দি করে কেন রেখেছেন? আমাদের অপরাধ কি? জাঙ্কুক হাসি থামালো। চোখ থেকে সানগ্লাস খুলে জেহবকে কিছু একটা ইশারা করে সামনে ছোট্ট টেবিল একটি ফাইল রাখলো। জেহব ফাইলের উপরে ক্যাসিনোর লোগো দেখা মাত্র শুকনো ঢোক গলে নেয়। এতক্ষণের টেস্ট তার মুহূর্তে মিশিয়ে গেল। টাকা চাই। টাকা? কিসের টাকা? জাঙ্কুক ইশারা করতে গার্ড কায়ের পিঠে পা দিয়ে আরো জোরে চেপে ধরলো। সে ব্যথায় কুকড়িয়ে উঠেছে। আমার ছেলেকে ছেড়ে দিন না, ও কি ক্ষতি করেছে? রয়্যাল ক্যাসিনো আপনার? কি তোর ক্যাসিনো তো যা আসা ছিল। ছেলের নীরবতা দেখে গর্জে উঠলো সুবিন। এই মানুষ করেছো ছেলেকে? লাই দিয়ে মাথায় তুলে ফেলেছো। নিজের হাতে ওকে নষ্ট করেছো তুমি। আমার সম্মানের শিক্ষকতা পেশার টাকা দিয়ে জুয়া খেলতে তোমার ছেলে। শাট আপ। এখানে কোনো ফ্যামিলি মেলোড্রামা দেখতে আসিনি আমি। জাঙ্কুকের কথায় পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। ইয়ঞ্জুন তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছে। স্মৃতিচারণ করতে থাকে পুরনো দিনের। স্বভাবগত ভাবি ছোট থেকে কাই খুবই দোষী আর বদ ছিল। সময় বাজার সাথে সাথে নেশার সাথে জড়িয়ে গেছে সে নেশার পাশাপাশি একটা সময় জুয়া খেলায় জড়িয়ে যায়। প্রথম লাভ দেখে ধীরে ধীরে লোভে পড়ে টাকার সংখ্যা বাড়াতে থাকে। সে লোভ থেকে বেরোতে পারেনি। এমন করতে করতে একসময় অনেক টাকা ঋণ হয়ে যায় ক্যাসিনোর ম্যানেজারের কাছে। 3 মাস যাবত শুধু সময় চেয়ে আসছে, পরিশোধ করতে পারেনি। তখনও কাই জানতো না ক্যাসিনোর মালিককে, কিন্তু এরকমটা হবে সে কখনো কল্পনা করেনি। এদের নীরবতা একবার বিরক্ত হয় জাঙ্কু। কত টাকা লাগবে আপনার? 25 লাখ। বাপরে, তুই এটা কি করলি? এত টাকা আমরা কোথায় পাবো এখন? হয় টাকা, না হলে জীবন। ইউ হ্যাভ জাস্ট 2 অপশন। আমার ছেলেকে ছেড়ে দাও না বাবা, তোমার পায়ে ধরি। একটা মাত্র ছেলে আমার, ওর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? ছোট মানুষ ভুল করে ফেলেছে, কিছুদিন সময় দাও আমাদের, আমরা সব টাকা পরিশোধ করে দেব। এরকম ন্যাকা কান্নায় জাঙ্কুকের রাগ আরো তীর তীর করে বাড়তে লাগলো। হিংস্র জানোয়ারের মতো চোখ বুঝে অযথা সিলিংয়ে গুলি ছুটতে লাগলো। এবার শোনা গেল তের হুর হুর করে কান্নার আওয়াজ। কান্নার তালে তালে তার শরীর কাঁপছে। ঠিক আছে, জীবন দিতে হবে না, টাকার বিনিময়ে আমার রক্ষিতা হিসেবে নিয়ে যেতে চাই আপনার মেয়েকে। আটকে উঠলো সুবিন। এদিকে ইয়ঞ্জুন জিমিনাকে জাপটে জড়িয়ে ধরে আছে আর কান্না করছে। ওদেরকে ছেড়ে দিন না, কি ক্ষতি করেছে আপনার? ভাইয়া, সকালে তো আপনাকে আমি সাহায্য করেছি তাই না? এরকম ঘুমট পরিবেশে তে হিমশীতল ঠান্ডা গলা যেন এক ফালি উষ্ণ হাওয়া বয়ে নিয়ে আসে। তার মানে তে তুই ওদেরকে এখানে নিয়ে এসেছিস? অকৃতজ্ঞ নেমো খারাপ, এতদিন আমাদের নুন খেয়ে আমাদের পিছে ছুরি মেরেছিস। না চাচি, বিশ্বাস করো আমি ওনাদের চিনি না, এদের কাউকে চিনি না আমি। ইয়ঞ্জন ছুটে গিয়ে তের চুলের মুঠি ধরে টেনে তুলে এরপর ধাক্কা মারে। হঠাৎ তে গিয়ে ছিটকে পড়লো জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের কপালের রগগুলো ফুলে উঠেছে। দু চোখে দাও দাও করে আগুনের লেলিহান জ্বলছে। বলিষ্ঠ হাতে থেকে জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে আছে গান। তিনি নিজেকে জাঙ্কুকের হাতের বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। ওদিকে সুগার জেহপের চোখ তো বড় বড় হয়ে গেছে। জাঙ্কুককে উল্টে পাল্টে দেখছে। জাঙ্কুকের হাতের বাঁধনে কিনা একটা মেয়ে আছে। আপনার রক্ষিতা চাইতো তাই না? ওকে নিয়ে যান, দেখুন ও আমার মেয়ের থেকে কত বেশি সুন্দরী। আমার মেয়েকে নিয়ে যাবেন না প্লিজ, আমার মেয়েকে ছেড়ে দেন, এই মেয়েকে নিয়ে যান। ও আমাদের বাসায় আশ্রিতা ছাড়া কিছুই না।
এসব কি বলছো ইয়ঞ্জন? তে আমার দায়িত্বের জন্য নিজের মেয়েকে ভাসিয়ে দিচ্ছ তুমি। কেমন বাবা তুমি? 2 সেকেন্ডের জন্য সুবিন থমকে গেল, চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। তে মারে, ও তো তোর ছোট, জিমিন তোর ছোট বোন, ওর জীবনটা নষ্ট করতে দিস না। এত বছর ধরে তোকে খাইয়ে পড়িয়ে আমরা বড় করেছি, একটু কৃতজ্ঞতা স্বীকার কর। আমি তোর পায়ে ধরি মা, আমার মেয়েটাকে বাঁচা। তে চোখের পানি গালেই শুকিয়ে গেছে, আর যেন কান্না আসছে না ভেতর থেকে, নিজেকে অনুভূতিহীন শূন্য লাগছে তার। আমি রাজি। রক্ষিতা মানে কি তে এটা আদৌ জানে না, শুধু জানে সে চাচির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো। জাঙ্কুকের চওড়া গালে ফুটে উঠল এক বিজয়ের হাসি। একজন গার্ডের দিকে কিছু একটা ইশারা করে, গার্ড এসে একটা ফাইল টেবিলের উপর রাখে। তে এখন পর্যন্ত ভালো করে দেখেনি তার মালিককে, যে তাকে 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিল রক্ষিতা হিসেবে। তে না মা, তুই সাইনটা করিস না, চাচির কথা এভাবে নিজেকে ধ্বংস করে দিস না রে মা। সুবিনের এরকম অজস্র আকুতি মিনতিকে উপেক্ষা করে তে সাইন করে দেয়। হাত থেকে কলমটা তার পড়ে যায়। এতক্ষণ আটকে রাখা দম একসাথে ছাড়লো সে। তে ফ্লোরে বসে পড়ে, অঝরে কাঁদতে শুরু করে। জাঙ্কুক পেপারটা ভাঁজ করে কোটের ভেতরে রেখে যায়। এদিকে সুগা যে হবে পেপারের ব্যাপারে কিছুই জানতো না। 25 লক্ষ টাকার বিনিময়ে এই মেয়েকে আমি কিনে নিলাম আমার সারা জীবনের রক্ষিতা হিসেবে। ডিল ডান, হিসেব ক্লিয়ার। এই বলে এক টেনে থেকে কাঁধে তুলে নেয়। এক মুহূর্ত সময় দেরি না করে গম গম পায়ে বেরিয়ে যায়। তেকে নিয়ে দৃষ্টি সীমানার বাইরে চলে যেতে ব্যর্থ পিতার মতো কেঁদে উঠল সুবিন। তাদের গাড়ি চলছে হাইওয়ে ধরে, উদ্দেশ্য জাঙ্কুকের বাগান বাড়ি। প্রতি বছর একবারই জাঙ্কুক দেশে আসে। এদিকে তে কাঠের পুতুলের মতো জড়সড় হয়ে বসে আছে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। জীবনের কঠিন হিসাব মেলাতে ব্যস্ত সে। আজ থেকে কারো রক্ষিতা সে, নতুন জীবন, নতুন সূচনা। সুগা ফ্রন্ট মিরর দিয়ে দেখছে জাঙ্কুককে। সে ট্যাবে খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে। তার পাশেই দেখলো একটি প্রাণহীন দেহকে, যা নিস্তব্ধতায় ছেয়ে গেছে। তবে কারো কোনো সাহস নেই জাঙ্কুকের কাছে প্রশ্ন করার। হঠাৎই গাড়ি গিয়ে থামলো জাঙ্কুকের বাগান বাড়ির সামনে। জলদি দারোয়ান এসে গেট খুলে দেয়। জাঙ্কুকের আগমন দেখতে সকল গার্ডদের চেহারার রং বদলে যায়। অদ্ভুত ভাবে ডিজাইন করা এই আবাসস্থলটি, নেই কোনো উজ্জ্বল রঙের ছোঁয়া, না আছে কোনো গাছগাছালি। বাংলো বাড়ির মতো ডুপ্লেক্স, তবে বাড়ির সামনে একটি সুইমিং পুল ছাড়া তেমন কিছু নেই। প্রধান ফটকের সামনে সারি সারি করে কালো 4টা গাড়ি রাখা আছে। অস্ত্র হাতে গার্ডরা চারদিকে ঘুরঘুর করছে, তাদের চোখে কালো সানগ্লাস। দেয়ালের বাউন্ডারির উপরে কাটা তার দিয়ে বেড়া দেওয়া। দৃষ্টি সীমানার ভেতরে আর কোনো বাড়ি ঘর নেই, লম্বা লম্বা ঘন ঝাড় জঙ্গল ছাড়া। গাড়ি গিয়ে থামলো সরাসরি গেটের সামনে। তে এখনো ধ্যানমগ্ন ছিল, হঠাৎই শক্ত হাতে টান অনুভব করে। জাঙ্কুক হ্যাচকা টানে থেকে কাঁধে তুলে নেয়। এক হাতে তের কোমর পেঁচিয়ে ধরে পা বাড়ির দিকে অগ্রসর করে। প্রতিটা লম্বা লম্বা কদমে পরানো ওভারসাইজ কোটের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়ে শব্দ তৈরি হয়। জাঙ্কুকের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মাইল তের কাছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে জঘন্য ঘ্রাণ বলে মনে হচ্ছে। তীর যেন ভেতরে শুকিয়ে আসছে, ঘামছে ধরে জাঙ্কুকের কোট, ভেতরে কামড়ে ধরেছে সংকীর্ণতা। হাত পা যেন সবকিছু অসাড় হয়ে আসছে। তীর এবার ভয় হচ্ছে খুব। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা অদ্ভুত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পুরো বাড়িটায় কালো রঙে মোড়ানো। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়লো গ্র্যান্ড লিভিং এরিয়া। বিশাল থাই গ্লাস দিয়ে বাইরের সকল দৃশ্য দেখা যায়। কেবলমাত্র গার্ডেরা বন্দুক হাতে মৌমাছির মতো ঘুরঘুর করছে। তে ভয়ে হালকা ধোক গিলে নেয়। ডুপ্লেক্স এই বাগান বাড়ির নিচতলা রয়েছে 4টি রুম, কিন্তু উপরের পুরো তালা জুড়ে রয়েছে একটি মাত্র রুম। বাগান বাড়ির উপরে একমাত্র কক্ষটি জাঙ্কুকের ব্যক্তিগত সাম্রাজ্য। সেখানে বাইরের কেউ প্রবেশ করতে পারে না। তে জাঙ্কুকের কাঁধে ঝুলে থাকা অবস্থায় চারপাশটা ঝাপসা চোখে দেখতে লাগলো। জাঙ্কুক কালো টাইলসের সিঁড়িতে লম্বা লম্বা পা ফেলে উপরের দিকে এগিয়ে গেল। প্রতি কদমে যেন তের বুকের ভেতরটা শুকিয়ে আসে। রুমে পৌঁছে দরজা পেরিয়ে জাঙ্কুক থেকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। বিছানা তুলতুলে থাকায় তে শরীরে কোনো ব্যথা পেল না, তবে রুমটা দেখে তের চোখ বিস্ফোরিত হলো। এত বড় আয়তকার কক্ষ সে আগে কখনো দেখেনি। বিলাসিকতার স্পর্শে মোড়া সুবিশাল বিছানার কালো চাদর। দেয়ালের এক পাশে আছে 3D ড্রাগনের পেন্টিং, যা দেখে মনে হচ্ছিল ড্রাগনটি জীবিত হয়ে উঠে আসতে চাইছে। এত কিছু দেখিয়ে তে অনেক শান্ত করার চেষ্টা করলো নিজেকে, কিন্তু পারলো না। হু হু করে কেঁদে উঠলো। রক্ত জবার মতো লাল ঠোঁটের কম্পন দেখিয়ে জাঙ্কুকের ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠলো। জাঙ্কুক এক টানে পরনের ওভার কোট আর ওয়েস্টার্ন কোট খুলে মেঝেতে ছুঁড়ে মারলো। ঠোঁটের কোণের পৈশাচিক হাসি যেন আরো গভীর হলো। অধৈর্য হয়ে শার্টের বোতাম ছিঁড়ে ফেলে দেয়। বোতামগুলো মেঝেতে পড়ে টুংটাং শব্দ করে ওঠে। শরীরের ওপরের অংশে কোনো কাপড় থাকে না জাঙ্কুকের। ওর সুঠাম শক্তপোক্ত বুক উন্মুক্ত আছে, যেখানে 6টি শক্ত ফোলা ফোলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান। তের চোখের সামনে দৃশ্যমান থাকলো, তার মন তো অন্যদিকে আছে। সে নীরবে কাঁপতে থাকে। দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না, আমি এখনো পবিত্র আছি। কিন্তু এখন তো তুমি আমার রক্ষিতা।
আমাকে যে কাজ করতে বলবেন আমি সেটাই করে দেব, কিন্তু দয়া করে আমার ইজ্জতে হাত দেবেন না, মরে যাব আমি। কিন্তু তুমি তো এখানে নিজের ইচ্ছে এসেছো। জাঙ্কুক বিছানায় হাঁটু গেড়ে ঝুঁকে তের দিকে এগিয়ে গেল। অন্ধকারে তে এখনো জাঙ্কুকের মুখ দেখেনি। তে পিছিয়ে গেল, তবে জাঙ্কুকের হাত থেকে মুক্তি পেল না। জাঙ্কুক বাঁকা আসে, এক টান দিয়ে তেকে নিজের কাছে নিয়ে আসে। জাস্ট বি মাই লেডি। জাঙ্কুক ঝাঁপিয়ে পড়লো তের উপরে। তার নিষ্ঠুর লালসা কোনো বাধাই মানলো না। এদিকে তের বুক ফাটলো কান্না চিৎকার দিয়ে, কিন্তু কোনোটাই জাঙ্কুকের কান অব্দি পৌঁছালো না। এই সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু পারলো না। শেষমেশ হারিয়ে ফেললো তার সব থেকে মূল্যবান জিনিস, তার পবিত্রতা। তীর প্রতিটি আর্তনাদ ঘরের প্রতিটি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু সেই হিংস্র হৃদয়টি বিগলিত হলো না। নেতিয়ে পড়া তের শরীর আর কোনো প্রতিরোধ করতে পারলো না। ওর শরীর অবশ, মন ভেঙে চুরমার, চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। বিষাক্ত অমানবিক এক রাতের শেষে অবশেষে ঘরে ঢুকলো সূর্যের আলো, কিন্তু সেই আলো কোনো নতুন দিনের আশাব্যঞ্জক আবার নিয়ে আসেনি, তা বরং নিয়ে এসেছে নিঃসঙ্গভাবে কাল রাতে শত ধ্বংসাবশেষ। জাঙ্কুকের বর্বরতা সহ্য করতে না পেরে শেষ রাতের দিকে জ্ঞান হারিয়েছিল তে। তার দেহ এরকম ছিন্ন ভিন্ন হয়েছিল এক হিংস্র 30 বছরের ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসেছিল জাঙ্কুক। তার লালসার নির্মম শিকারে পরিণত হয়েছিল তে। ফোনের রিংটনে ধীরে ধীরে ঘুম ভাঙে জাঙ্কুকের। বহুদিন পর একরাশ ক্লান্তির মধ্যে পাওয়া শান্তির ঘুমের পর চোখ মেলতেই মাথা তার ভারী হয়ে আসে, চোখ টান টান অবসাদ। অনেকগুলো ফোন করেছে, জাঙ্কুক ধরতে পারেনি। এরপর একটা মেসেজ আসে, লেখা আছে আর্জেন্ট। মেসেজটা পড়ে জাঙ্কুক অনুভব করলো তার হাতের ওপর ভারী কিছু পড়ে আছে। কম্পিউটার সরিয়ে দেখে তে বিশাল দেহের তুলনায় তেকে তার কাছে পিঁপড়ের মতো লাগছে। এই অবস্থায় সহজে আড়াল করা যাবে তাকে। দুই হাতে তুলে ধরতেই যেন গায়েব হয়ে যাবে সে। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে। স্নিগ্ধ মুখ, তাতে আছে ক্লান্তির ছাপ স্পষ্ট, যন্ত্রণার শোকের ছায়াও আছে। গলায় কামড়ের দাগগুলো রক্ত জমাট বেঁধে আছে, সব মিলে এক ভয়াল রাতের সাক্ষী সে। তবুও জাঙ্কুকের হৃদয়ে এক ফোঁটা মায়ের স্থান নিল না। সে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে। পিঠে আছে অসংখ্য নখের আঁচড়। একেবারে রেডি সেডি হয়ে জাঙ্কুক নিচে নামলো। সুগার জিও তার জন্য অপেক্ষা করছিল। সকাল সকাল জাঙ্কুকের ভেজা চুল দেখে তারা একে অপরের দিকে চোখাচোখি করতে লাগে। টিভিতে নিউজ চলছে, তথ্যমন্ত্রী লি মিনহোর ব্যক্তিগত সহকারী লাশ পাওয়া গেছে আজকে সকালে। যদিও লাশটা পাওয়া গেছে, তবুও মাথাটা পাওয়া যায়নি। লাশটা কালো কফিনে ফুল দিয়ে সাজিয়ে সরাসরি মন্ত্রীর বাড়ির সামনে পাঠানো হয়। আবার কালকে রাতে বিদেশ থেকে ফিরেছে মন্ত্রীর একমাত্র ছেলে বেকুইন, তাকে বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছে। এই কেসটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি অফিসার সং জং-কিকে। জাঙ্কুক সোফাতে বসে পায়ের পর পা তুলে কফিতে চুমুক দেয়। তার ঠোঁটের কোণে ঝুলে আছে অদ্ভুত এক বাঁকা হাসি। কিছু বলতে চাও তোমরা? বস, ওই মেয়েটাকে কি পাচার করে দিবেন? না মানে মেয়েটা কিন্তু আগুন সুন্দরী, দাম আসবে খুব। বলছি কি বস, মেয়েটাকে রেখে দিলে হয় না? না মানে চেহারাটা খুব মায়া আছে মেয়েটার। যে হোক, আমার মনে হয় তোমার রিটায়ার নেওয়ার সময় হয়ে গেছে। এই প্রফেশনে মায়ায় পড়লে চলে না। আই এম রিয়েলি সরি বস। তোমাদেরকে ফিমেল মেডের অ্যারেঞ্জ করতে বলেছিলাম, করা হয়েছে। জি বস, অল ডান। আজ থেকে ভেতরে মেল গার্ডদের আসা নিষেধ, বাইরে সিকিউরিটি আরো বাড়িয়ে দাও। তাহলে জাঙ্কুক গাড়িতে বসে পড়লো। সুগা গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। কোথায় যাব বস? অফিসে চলো, গেস্ট আসবে, নিচে দাঁড়িয়ে থেকে হোস্ট করবো তাদের। এই বলে জাঙ্কুক বাঁকা হাসলো। সুগা ড্রাইভিং করতে শুরু করে। গাড়ি চলছে তার নিজের গতিতে। মাত্র লি মিনহোর বাসভবন থেকে ফিরলো সিআইডি অফিসার সং জং-কি আর তার 3 সহকর্মী। 4 সদস্যের টিমের লিডার হচ্ছে সং জং-কি। পুরো টিমটাকে সে একাই লিড করে। গাড়ি চালাচ্ছিল তাদেরই দলের একজন সং কাং। স্যার, গোপন সূত্রে জানা গেছে কাল যখন মন্ত্রীর ছেলেকে অপহরণ করা হয় তার ঠিক আগের ফ্লাইটে সে ইটালিয়ান গ্যাংস্টার দেশে এসেছে। তার সাথে 2টা বডিগার্ডও আসে। গ্যাংস্টার জিওন জাঙ্কুক? জি স্যার, সে প্রতি বছর দেশে আসে শুধুমাত্র 2 দিনের জন্য। তখনই কারো না কারো লাশ পাওয়া যায়। অধিকাংশ সময় বড় বড় রাজনীতিবিদ তার সংস্থার লোকজনদের লাশ পাওয়া যায়, তবে প্রশাসন কোনো স্টেপ নিতে পারেনি। কেন? ওপরের কারো হাত আছে বুঝি? না স্যার, এই গ্যাংস্টার নিজের মতো চলে, কারো ধার ধারে না সে। ইটালিতে গড়ে তুলেছে নিজের কালো ব্যবসার সাম্রাজ্য। এদিকে বাংলাদেশের শেয়ার ব্যবসার আড়ালে রয়েছে বড় বড় ক্যাসিনো। তার বিদেশি অস্ত্র মদ সাপ্লাই করে ইতালিতে। নারী পাচার থেকে শুরু করে সকল ধরনের অন্যায়ের সাথে জড়িত আছে সে। তবু পুলিশ ফাইলে তার কোনো নাম নেই। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলো সং কাং। হঠাৎ করে ঠোঁটে বাঁকা হাসি দিল। একবার তো দেখা করা যায় এই সাহসী গ্যাংস্টারের সাথে। ওয়েলকাম ম্যান, ওয়েলকাম। অফিসার সং জং-কি ব্যাগ্র পায়ে এগিয়ে আসছে। ঠোঁটের কোণে লেগে আছে এক বক্র হাসি। পুরো রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধুনিকতার নিখুঁত ছোঁয়া। ডেস্কের উপর নানা রকমের ফাইল এলোমেলো করে ছড়িয়ে আছে। দেয়ালে আছে সেই ড্রাগনের ছবি। সং জং-কি এসে জাঙ্কুকের সামনে একটি চেয়ারে বসে পড়লো। কি খাবেন, টি অর কফি? ইন্টারেস্টিং, ক্যাসিনোর মালিক চা কফির অফার করছে। সো রুড অফ ইউ ম্যান। ওকে দেন হুইস্কি অর ভডকা? I
I think it would not be enjoyable without girls. Do you prefer being in a dark room or with lighting? জাংকুকের কথায় সংজুকি রেগে উঠল, জোরে ডেস্কে থাবা দিয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু তার রাগ বেশিক্ষণ থাকলো না। তার আগে সুগার জিওপ তার মাথা টেবিলের সাথে চেপে ধরলো। আমার দিকে হাত বাড়ানো তো দূরের কথা, আগে ওদেরকে অতিক্রম করে নে, নাও লিভ হিম। জাংকুকের কথায় সুগার জিওপ সংজুকিকে ছেড়ে দেয়। মন্ত্রীর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? পাতালে, পারলে খুঁজে নে। তার মানে তুই স্বীকার করছিস তুই ওকে অপহরণ করেছিস? হ্যাঁ, আমি কিডন্যাপ করেছি, আর সেই মাদার ফাকার পিয়েকেও আমি মেরেছি। তাহলে ওই পিয়ের মাথা দিয়ে কি করেছিলি? জাংকুক ওয়েট বলে সংজঙ্কির দিকে ল্যাপটপ ঘুরিয়ে দেয়, সেই জন্য পাথর হয়ে গেছে। সেদিন রাতে মন্ত্রীর পিয়েকে কিভাবে মারা হয়েছিল সবকিছুর ভিডিও সংজঙ্কিকে দেখানো হয়। কি প্রমাণ আছে এটা ওই পিয়েরই খুলি? প্রমাণ তো তোর হাতেই আছে। এই বলে জাংকুক সংজঙ্কির ওপরে ঝাঁপিয়ে পড়লো, শার্টের পকেটে থাকা বল পেন নিয়ে দানবীয় পা দিয়ে পিষে ফেলে। মূলত সেই কলমটা ছিল রেকর্ডার। জাংকুকের সকল কথাগুলো সে রেকর্ড করতে চেয়েছিল। আর কয়দিন এভাবে নিজেকে বাঁচিয়ে রাখবি শুনি? তোর শেষ খেলা আমার হাতেই হবে। পরবর্তীতে আমার সাথে খেলতে আসার আগে খেলার গুটি কিভাবে চালাতে হয় শিখে আসিস, নাদান বাচ্চা। জাংকুক অট্ট হাসি দিতে থাকে। এদিকে সংজঙ্কি বেরিয়ে যায় জাংকুকের কেবিন থেকে। 8 বছর আগে স্থাপন করা বাগান বাড়িতে এই প্রথম কোনো মহিলা মেড প্রবেশ করেছে। 4 জন মেড রাখা হয়েছে। তীর এখনো জ্ঞান ফেরেনি, শরীর একদম বিছানার সাথে মিশে আছে। জাংকুক তখন ধাক্কা দেওয়ার পর যেখানে রেখে গেছিল সেখানে আছে। তখনই রুমে 2টা মেড প্রবেশ করে, তার কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আসে। তাদের আর বুঝতে বাকি থাকে না গত রাতে তার উপর পাশবিক নির্যাতন হয়েছে। কমফোর্টার শরীয়তের চেহারা দেখতে সবাই অবাক হয়ে যায়। এত সুন্দর মেয়ে, চুলগুলো তলা পেকে আছে। অনেকক্ষণ চোখে মুখে পানির ছিটা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে, তবে সে নড়াচড়া করতে পারছে না। পেটের নিচের অংশ অনুভূতই হচ্ছে না। রাতে সে পাশবিক কথা মনে পড়তে সে হাউমাউ করে কান্না করে দেয়। প্লিজ আমাকে বাঁচান, জানোয়ারটা আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন আপনারা। আমার শরীর থেকে ওই জানোয়ারটার পারফিউমের স্মেল আসছে, আমাকে নরক যন্ত্রণা দিচ্ছে, আমি মরে যাব, আমাকে বাঁচান না। আমরা অপারক ম্যাডাম, মাফ করবেন, আমরা কিছুই করতে পারবো না। ফোন আছে আপনাদের কাছে? ফোন করবো আমার চাচাকে। আমার চাচা এসে আমাকে এক্ষুনি নিয়ে যাবে এখান থেকে। আমাদের কাছে কোনো ফোন নেই, এই বাড়িতেও কোনো ফোন নেই। আমার জানা মতে আপনি তো এখানে নিজের ইচ্ছে এসেছেন, তাহলে কেন? তে থমকে গেল। আসলেই তো সে এখানে নিজের ইচ্ছে এসেছে, তাহলে এখন কেন এরকম করছে? এরপর মিরর থেকে ফ্রেশ করিয়ে নিজ হাতে খাইয়ে দেয় আর ঘুম পাড়িয়ে দেয়। মাথায় আইস প্যাক লাগিয়ে বসে আছে তথ্যমন্ত্রী লিমিনো। তার একমাত্র ছেলে বেকুইনকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সামনে সোফায় বসে আছে অফিসার সংজংকি আর তার 3 সহকর্মী। 48 ঘন্টা হয়ে গেছে, এখনো মুক্তিপণের কোনো কল আসেনি স্যার। আমার মনে হয় আপনার ছেলে ইচ্ছে করেই লুকিয়ে আছে। কমিশনার এরকম কথায় লিমিনো কিছুটা তেতিয়ে উঠলো। কি যা তা বলছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন? ওর কিসের কমতি? হঠাৎ লিমিনোর ল্যান্ডলাইনে ফোন আসে। সংজংকি ইশারা করে কথা বলার জন্য। কি ছেলেকে চাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে চাই, সুস্থভাবে চাই। প্লিজ আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। ও কেমন আছে? তোর ছেলের ভালো থাকা সবকিছু নির্ভর করছে তোর কথার উপরে। কিসের বিনিময়ে আমার ছেলেকে পাবো আমি? কত টাকা চাই আপনার? 50 লাখ। হ্যাঁ আমি দিব, তাও আমার ছেলের কোনো ক্ষতি করবেন না। ফোনের ওপাশ থেকে বিশ্রী হাসির শব্দ শোনা যাচ্ছে। সংজমকে নিজেকে আটকাতে পারল না, এরপর টেলিফোনটা নিজের হাতে নিয়ে নেয়। কি প্রমাণ আছে বেকুইন এখনো বেঁচে আছে? প্রমাণ আমি এক্ষুনি পাঠাচ্ছি। এই বলে ফোনটা কেটে দেয়। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে পায়চারি করছে সংজমকি। এতক্ষণ চেষ্টা করে জাংকুকে হিসাবসি মেলাতে পারছে না। জাংকুক বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান কিভাবে ইতালির গ্যাংস্টার হয়ে উঠলো সেটাই সে মেলাতে পারছে না। একটু পরে ল্যান্ডলাইনে আবার কল করে আর বলে মুক্তিপণের টাকা নিয়ে আগারগাঁও স্টেশনে যেতে। জাংকুক বাসায় ফিরেছে। জাংকুককে দেখা মাত্র সকল মেট কিচেনে চলে যায়। জাংকুক লম্বা লম্বা পা ফেলে উপরে চলে যায়। গায়ে তখনও তার সকালের কালো কোট, ভেতরে কালো শার্ট। দরজা চাপানো, ঘরের মধ্যে লাইট অফ। জাংকুক রুমে প্রবেশ করে লাইট অন করতেই তে ধরফড়িয়ে ওঠে। এই প্রথমবার জাংকুকের মুখ দেখলো তে। চোখ ধাঁধালো সৌন্দর্যের অধিকারী মানুষ যে এতটা নৃশংস হতে পারে তা হয়তো এই ভদ্র সমাজের অজানা। এই মানুষটার চরিত্রের সাথে চেহারার কোনো মিল নেই। চেহারা যতটা সুন্দর, চরিত্র ততটাই কুৎসিত। ওদিকে জাংকুক তার নীল চোখ দিয়ে থেকে পর্যবেক্ষণ করছে। শরীর নেতিয়ে পড়লেও সৌন্দর্য এক ফোঁটাও কমেনি এই মেয়ে। জেহুপের ভাষায় যাকে বলে আগুন সুন্দরী। তীর মাথার লাল চুলগুলো এলোমেলো হয়ে আছে যত্নের অভাবে। জাংকুক গলা থেকে একটানে টাইটটা খুলে কাউচে ছুঁড়ে মারে। ধীরে ধীরে ওয়েস্ট কোটের বাটন খুলতে খুলতে এক পা করে তের দিকে এগোতে থাকে। তি থরথর করে কাঁপছে। এসির লো টেম্পারেচার ঘাম ছুটে গেছে তার। কাল রাতের লোমহর্ষক দৃশ্যগুলো মনে পড়ছে। কানের মাঝে
যে বাড়ি খাচ্ছে নিজেরই প্রতিটা আর্তনাদ। জাঙ্কুক তের খুব কাছাকাছি চলে এসেছে, বিছানায় হাঁটু গেড়ে তের উপর ঝুঁকে পড়ে। এরপর তের কপালে আছড়ে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দেয়। জাঙ্কুকের গরম নিঃশ্বাস আসছে পড়েছে তের উপর। গা শিউরে উঠল তে। জাঙ্কুকের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল যা এখনো তের শরীরের সাথে লেপ্টে আছে। আকস্মিক তের ধরা সেই কাণ্ডে পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। ট্যাটু করা হাতি তের গলা চেপে ধরলো। তে মূলত বেড সাইড টেবিলের উপর রাখা ফুলদানিটা নিয়ে জাঙ্কুকের মাথায় মারতে চেয়েছিল, আর জাঙ্কুক সেটা দেখে ফেলা তার হাত ধরে ফেলে। জানোয়ার, নরপিশাচ, অমানুষ, ছেড়ে দে আমায়। এই মেয়ে, আমার সাথে একদম উঁচু গলায় কথা বলবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার সাথে কেউ আজ পর্যন্ত এভাবে কথা বলেনি। আবারও তোকে মনে করিয়ে দেই, আমি তোকে টাকা দিয়ে কিনে নিয়েছি। আমার 30 বছরের জীবন তুই প্রথমে যাকে আমি ছুঁয়েছি। তবুও আমার কাছ থেকে নমনীয়তা একদম আশা করিস না। ঘর করার ছেলে আমি নই, তোর কোনো মুক্তি নেই। তোর শরীরের প্রতিটা লোমকূপ থেকে চোখের জল পর্যন্ত সবকিছু কিনে নিয়েছে আমি। এই জীবন জাঙ্কুকের সকাল শুরু হয় রক্তের স্রোতে হাত ডুবিয়ে, আর রাতের সমাপ্তি হয় সে রক্ত পানিতে হাত ধুয়ে। রক্ত ভালোবাসি আমি। রক্ত দেখেছিস আমার শার্টের কলারের লাল দাগ? আমি বান্ডেল বান্ডেল টাকার হিসেবে আটকাই, কোনো ছলনাময়ী নারীর ফাঁদে নয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জাঙ্কুকদের গলা ছেড়ে দেয়, তে কাশতে শুরু করে। এরপর রাশিয়ান ভাষায় তাকে খুনি বলে। ও, ডু ইউ স্পিক রাশিয়ান রেড? আমি তোর কাছ থেকে মুক্তি চাই জানোয়ার। আমি অনেক দূর চলে যাব, আমার মম ড্যাডের কাছে চলে যাব। এই অভিশপ্ত স্বার্থপর মানুষের মাঝখানে থাকতে চাই না আমি। এ কান্না করতে শুরু করে। তের মুখ থেকে তুই তো করে শুনে জাঙ্কুকের মস্তিষ্ক থমকে গেল, রেগে উঠল। হ্যাচকা টানে থেকে বিছানায় ফেলে দেয়। কোনো কিছু কথা ছাড়া তার উপরে ঝাঁপিয়ে পড়লো। মুহূর্তে নিজের মাঝে নিয়ে নিল তেকে। ফলাতে থাকলো নিজের সর্বশক্তি। মাঝে মাঝে কিছু কথা উচ্চারণ করছে। আই ডেসপারেটলি ওয়ান্ট ইউ রেড। আজকে ঢাকার করাইল বস্তিতে ঈদের চাঁদ নয়, যেন স্বয়ং চাঁদই নেমে এসেছে। সকাল 10টার দিকে একটা হেলিকপ্টার এসে ঘুরঘুর করছিল। হঠাৎ হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি নামতে শুরু হয়। বস্তিবাসীরা সেই টাকাগুলো লুফে নেয়। প্রতিটা অনলাইন প্ল্যাটফর্ম, নিউজে, পেপারে শুধু এই খবরটাই চলছে। ভাইরাল হয়ে গেছে। কিছু মুহূর্তের মধ্যে উপর থেকে স্মোকিং গ্যাস মারার কারণে হেলিকপ্টারটা শনাক্ত করা যায়নি। শুধু এইটুকুই দেখা যাচ্ছে উপর থেকে টাকা ফেলা হচ্ছে। ড্যাম ইট, একটুর জন্য ওদেরকে ধরতে পারলাম না। এত বড় ব্লান্ডারটা আমি কিভাবে করলাম? সংজং কি কিডন্যাপারের কথা অনুযায়ী আনিসুল হক শেওড়াপাড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে আর্মির ব্যাগে ক্যাশ 50 লাখ টাকা রেখে আসে। তারা সাথে করে পুলিশও নিয়ে গেছে। অপেক্ষা হলো কিডন্যাপারকে ধরার জন্য। হঠাৎই ট্রেন এসে ভিড়ল। ঠিক তখনই ট্রেন থেকে অনেকগুলো মিলিটারি নেমে আসে। তারা সদ্য ট্রেনিং শেষ করে ফিরেছে। সেই সুযোগ কাজে লাগায় মাস্টারমাইন্ড কিডন্যাপার। সেও মিলিটারি ড্রেস পরে ওদের সাথে মিশে যায়। এক ফাঁকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এরপর করাইল বস্তির ওপর থেকে হেলিকপ্টারে করে টাকা ফেলে দেয়। পর্দার ফাঁক দিয়ে আলো এসে তের চোখে পড়ে। তে পিট পিট করে চোখ মেলে তাকায়। সে অনুভব করছে নড়তে পারছে না, কারো শক্ত বাঁধনে আটকা পড়ে আছে। কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে নিজের সাথে। তীর জামা কাপড়গুলো অযত্নে ফ্লোরে ছড়িয়ে ছিটে আসে। তে বুঝতে পারে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তে তো কাল রাতেও নিজেকে বাঁচাতে পারেনি। হারিয়েছে নিজের সব থেকে দামি সম্পদ, ইজ্জত। জাঙ্কুকের বাহুডোরে আবদ্ধ হয়ে আছে তে। জাঙ্কুকের ঠোঁট গহ্বরে ফাঁক দিয়ে আসা উষ্ণ নিঃশ্বাসগুলো তের চোখে মুখে আছড়ে পড়ছে। তে কান্না করতে শুরু করে। তার সারা শরীর কাঁপছে। এভাবে কাঁপার কারণে জাঙ্কুকের কাঁচা ঘুম ভেঙে যায়। তেকে পা দিয়ে লাথি দিয়ে নিজের বাহুডোর থেকে সরিয়ে দেয়। এর ক্ষত বিক্ষত শরীরটা বিছানার একপাশে পড়ে যায়। বিছানাটা অনেক বড় ছিল, যার জন্য সে নিচে পড়ে যায়নি। একে তো তার একটানা 2 রাত যাবৎ ঘুম নেই। সে সাথে শরীরের উপর পাশবিক অমানবিক নির্যাতন করেছে। নিজেকে আর সংযত রাখতে পারলো না, হাউমাউ করে কেঁদে দেয়। জাঙ্কুক আর ঘুমোতে পারলো না, উঠে বসলো। তার কপালে ভাঁজ পড়লো বিরক্তির। মেরে ফেলুন না আমাকে, এভাবে তিলে তিলে শেষ করার চেয়ে একেবারে মেরে ফেলুন। আপনার মতো জানোয়ারের সংস্পর্শে আমি থাকতে চাই না, বাঁচতে চাই না আমি। এমনিতেই সকাল সকাল পর্যাপ্ত ঘুমের অভাব হলে সাধারণত মানুষের মেজাজই ছুটে যায়, কিন্তু সেখানে যদি হয় কোনো হার্টলেস, হিংস্র, নরঘাতক দানবীর, তাহলে কিভাবে হয়? আই ওয়ার্ন ইউ রেড, আমার সাথে কেউ এভাবে কথা বলে না। জাঙ্কুকের এরকম ভারী স্বর শুনে তার পিলে চমকে উঠলো। মানুষ রূপী জানোয়ার একটা তুই। এই বলে জাঙ্কুকের মুখে থুতু ছুঁড়ে মারে। সেই মুহূর্তে জাঙ্কুকের চোখে আগুনের শিখা জ্বলে ওঠে। জাঙ্কুক ড্রয়ার থেকে রিভলভার বের করে তার কপালে তাক করে। ঠায় তাকিয়ে আছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে সে। একটা নারী শরীরের মূল্য বুঝি আপনাদের কাছে এতটাই নস্যি টাকার বিনিময়ে কেনা যায়? নারীদের মুখে ইজ্জতের কথা মানায় না, ওরা শুধু ধ্বংস করতে জানে। জানো আর একটা। নো রেড, আই এম ওস মোর দ্যান ইউ থট। আমাকে রেড কেন বলছেন? আমার নাম রেড না, আমার নাম তে। এরপর তেকে বিছানায় শুয়ে দেওয়া হয়। তীর চুলের ঘ্রাণ নিতে থাকে। চুলের গন্ধে বিভোর হতে হতে ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসে। তীর পাতলা কানের লতিতে জাঙ্কুকের হিমশীতল নাকের ডগা লাগাতেই তে কেঁপে উঠলো।
দু হাতে খামচি ধরে বিছানার বেডশিট। অভিশপ্ত আরেকটি প্রহরের সূচনা ভেবে বুক শুকিয়ে এলো তাই। জাঙ্কুক তার নাকের কাছে মুখ নিয়ে পুরুষালী গম্ভীর কণ্ঠে বলে, I could not be bothered to spare a thought or a glance for that. You will remain red forever from now on, got it? দ্বিতীয়বারের মতো একটা নোংরা বস্তুর মতো থেকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে নেয় জাঙ্কুক। এরপর টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুমে চলে যায়। বালিশে মুখ গুজে সে ফুপিয়ে কান্না করতে লাগে।